আজ তোমাদের শোনাচ্ছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের দাদুর দ্বিতীয় ইঁদুর। মাঝরাতে দাদু একবার বাথরুমে গিয়েছিলেন। প্যানে যতটুকু জল জমে থাকে সেই জলে তিনি যেন সরু একটা মুখ দেখতে পেলেন। জিনিসটা কি ঘুম চোখে ঠিক বুঝতেও পারছেন না। চোখে চশমা নেই যে ভালো করে দেখবেন। চশমা ছাড়া আজকাল কাছের জিনিস আর দেখাই যায় না। পুরো শরীরটা দেখা যাচ্ছে না, মুখটাই কেবল উঁচিয়ে আছে জলের ওপর, আপ্রাণ চেষ্টা করছে জল ছেড়ে উঠে আসার। দাদু ভাবলেন, কী রে বাবা, একবার জগদানন্দের বালিগঞ্জের বাড়িতে দোতলার বাথরুমের প্যান থেকে গোকড়ো সাপ ফোঁস করে উঠেছিল। জগদানন্দ ভীতু মানুষ, ভয়ে শাওয়ারের ডান্ডা ধরে পাক্কা 15 মিনিট ঝুলেছিল। অবশ্য জগদানন্দ মনে করেছিল ঝুলে আছে, আসলে কিন্তু তা নয়। মাটিতেই তার পা দুটো ছিল। দেহের ভারে পাইপ বেঁকে ধনুকের মতো নিচে নেমে এসেছিল। সাপ, বিশেষ করে গোখরোর মতো রাজা সাপ, ভীতুদের ছোবল মারে না। এক পাশে গোল হয়ে বসে জগদানন্দের নিঃশ্বাসের ফসফসানি শুনছিল। সে যাই হোক, জগদানন্দের বাঁকা দরজাও ভাঙা যাচ্ছে না। জগদানন্দ বাঁকা পাইপ ধরে দরজা ব্লক করে বসে আছে। বাইরে চেঁচামেচি শুনে অতি কষ্টে বললে, বেঁচে আছি, তাও কতক্ষণ থাকবো জানি না, সাপ। বাইরে থেকে সাহসীরা বললে, সাপ তো কি হয়েছে, বেরিয়ে আসুন। জগদানন্দ বেরোবে কি করে? বেরোবার পথ তো নিজেই বন্ধ করে বসে আছে। বাথরুমের কোণ থেকে দরজার মাথার ওপর দিয়ে শাওয়ারের পাইপ ছিল। সেই পাইপ এখন বেঁকে নিচে নেমে এসেছে। দরজা কোনো রকমে একটু খুলতে পারে, সে ফাঁক দিয়ে ভুঁড়ি গলবে না। সেই জগদানন্দ আর বাথরুমের সাপের কথা ভেবে দাদু প্রথমটায় খুব ভয় পেয়েছিলেন। তারপর ওকালতি বুদ্ধি খেলিয়ে বুঝতে পারলেন ওটা সাপ নয়। সাপের সরু সরু গোঁফ থাকে না, তাহলে কি? সেপটিক ট্যাঙ্কে পোকা হয়, লাখ লাখ পোকা, সেই পোকা নয় তো? সর্বনাশ! লাখে লাখে সেই পোকা তেড়ে মেরে বেরিয়ে আসতে চাইছে নাকি? আটকে উঠলেন। আর একবার ভালো করে ঝুঁকে দেখতেই মনে হলো, চিনি গো চিনি, তুমি নেংটি ইঁদুর, ভিজে বেড়ালের মতো চেহারা হয়েছে মানিক। মরতে ওখানে গিয়ে পড়লে কি করে? ব্যস্ত ছিলে আমার বইয়ের রাখে। যেখানে গিয়ে পড়েছ সেখান থেকে তো আর উঠতে হবে না। দাদু এক বালতি জল নিয়ে হুড়ুড় করে প্যানে ঢেলে দিলেন। চোখ বুজে প্রার্থনা করলেন, আমার মূল্যবান বইসমূহ কেটে কুচি কাটা করলেও ঈশ্বর নির্বোধ প্রাণীর আত্মার সদ্গতি করে দাও। আসতেবার ও যেন পণ্ডিত হয়ে জন্মায়। বাথরুমের দরজা বন্ধ করে দাদু বিছানায় এসে শুয়ে পড়লেন। মনটা দাদুর খুব খারাপ হয়ে গেল। এ আমি কি করে ফেললুম? আমার কি দরকার ছিল এক বালতি জল হুড়ুড় করে বাথরুমে ঢালার? পরোক্ষে আমিই হয়ে গেলুম ওই প্রাণীটার মৃত্যুর কারণ। একটা জীবন দিতে পারি না, একটা জীবন নিয়ে নিলুম। বিছানায় উঠে বসে আবার প্রার্থনা করলেন,
হে ঈশ্বর, এই নির্বোধ বৃদ্ধকে ক্ষমা করো প্রভু। ঝোঁকের বসে জল ঢেলে ফেলেছি। ও কি আর ওই গাড্ডা থেকে উঠতে পারত প্রভু? পারত না, তাই আমি জল দিয়ে দিয়েছি। ওই অপবিত্র শরীরে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই কি ভালো নয়? আমি নিজে যদি কখনো ম্যান হলে পড়ে যাই, কথা দিচ্ছি প্রভু, আমি বাঁচতে চাইব না। দমকলের লোককে গর্ত থেকে হেঁকে বলবো, হোঁস দিয়ে আমাকে পদ্মার পাড়ে পাঠিয়ে দাও। বলছি প্রভু, মিথ্যে নয়, তুমি আমাকে একবার ফেলেই দেখো। এত করেও দাদু শান্তি পেলেন না। ইস, জলটা না ঢাললেই হতো। আবার উঠলেন, বাথরুমে গিয়ে একবার দেখে আসবেন ভাবলেন, মুখটা বেরিয়ে আছে কিনা। বেরিয়ে থাকলে আর জল ঢালবেন না। ওর নিজের বরাতের ওপরেই ছেড়ে দেব। না, সে বরাত করিনি আমি। কোথায় কি? প্যানের গর্তে পরিষ্কার টলটলে জল, সেই ছোচলো মুখ অদৃশ্য। খুনের দায়েই পড়তে হলো আমায়। মৃত্যুর পর ঈশ্বরের আদালতে বিচার হবে। এখানকার আদালতে আমি মানুষের বিচার করি, আর সেখানকার আদালতে আমার বিচার হবে। বেলিফ হেঁকে বলবে, আসামি হাজির। বিষণ্ণ মনে বিছানায় এসে শুয়ে পড়লেন। অনুশোচনায় ঘুম এসে গেল। নাক ডেকে উঠল, ফ্রর 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 ফ্রর। এদিকে তলিয়ে যাওয়া ইঁদুর আবার ভেসে উঠল। প্রাণপণ চেষ্টা করে উঠে এলো ওপরে। অদম্য ইচ্ছা শক্তি। বাঁচতে আমাকে হবেই। বুড়োর লাইব্রেরিতে এখনো 1000 খানেক বই, একেবারে টাটকা, দাঁত পড়েনি একবারও। আমি ইঁদুর, আমার আয়ু ওদের চেয়ে আরও কম। আমার অনেক শত্রু, বেড়াল, কাক, পেঁচা, সাপ, ইঁদুর কল। কটা ইঁদুর আর স্বাভাবিকভাবে মরে, সবাই তো অপঘাতেই শেষ হয়ে যায়। এই তো আমি এক্ষুনি মরতে মরতে বেঁচে এলুম, আমাদের ভগবানের জোরে। ইঁদুরটা বড় ক্লান্ত হয়ে পড়েছিল। সেই রাত 12টা থেকে ক্রমান্বয়ে সাঁতার কেটে চলেছে। এখন প্রায় 3টে। মানুষ হলে রেকর্ড করেছি বলে গলায় পদক টদক ঝুলিয়ে বসে থাকতো। মরতে মরতে বেঁচে ফিরে আসার অ্যাডভেঞ্চার কাহিনীও লিখে ফেলতো। সিনেমা হতো, হিরো বনে যেত। ইঁদুরদের সংবাদপত্রও নেই, সাংবাদিকও নেই। একমাত্র উল্লেখ আছে সেই কবির লেখায়, উই আর ইঁদুরের দেখো ব্যবহার। ইঁদুরও ক্লান্ত হয়, ইঁদুরেরও ঘুম পায়। এখন একটু বিশ্রাম দরকার ভেবে বাথরুমের ভেতরেই ইঁদুরটা একটা শান্তির জায়গা খুঁজতে লাগলো। ইঁদুর বলে কি মানুষ নয়? দাদু যে বালতি থেকে জল ঢেলেছিলেন, কলের তলায় সেই বালতিটা ইতিমধ্যে শুকিয়ে এসেছে। মানুষেরই মাথা মোটা হয়। ইঁদুর বুদ্ধিমান হলেও কোনো কোনো ইঁদুর বেশ গবেট, একগুঁয়ে। গন্ডার না হয়ে ইঁদুর হলে যা হয়, এই ইঁদুরটাও সেই রকম। ভেজা ইঁদুরও লাফাতে পারে, সেটা সহজেই বোঝা গেল। ইঁদুরটাও বুঝতে পারল, যখন সে তিরিং করে লাফ মেরে ওই খালি বালতিটায় গিয়ে পড়ল। মূর্খ জানে না, বালতি তো বালতি, বালতিটা খাট নয়, তার ওপর মাথার সামনেই কল। সেই কল আবার খোলাই থাকে। ভোর 6টায় জল এলে কেউ উঠুক না উঠুক, বালতি ভরে থাকবে। শিওরে সমন রেখে মানুষ ঘুমোতে না পারলেও ইঁদুর ঘুমোতে পারে। বাহ বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা প্লাস্টিকের বাড়ি।
বলে ইঁদুরটা একপাশে শুয়ে পড়ল। মাথার ওপর বাথরুমের গোল আকাশ। আহা হা হা, ইঁদুরটার তখনও সন্দেহ ছিল, ভিজে ইঁদুর কি কিছু কাটতে পারে? তা না হলে আর একটু লাফিয়ে বেসিনে উঠলে দাদুর পা পরিষ্কার করার স্পঞ্জটা পেত। একটা ছোবড়াও ছিল। ইঁদুর ঘুমুলে মানুষের মতোই অসহায়। শেষ রাতে মানুষও গভীর ঘুমোয়, ইঁদুরও তাই। 6টার আগে ঘুম থেকে উঠলে ওই অবস্থা হতো না। ঠিক 6টায় তেড়ে জল এলো, ধোঁয়ার মতো। ইঁদুর নায়াগ্রা প্রপাত দাঁতে কেটেছে হয়তো, তাতে তো আর ঠিক ধারণা হয় না যে জিনিসটা কি। পিরামিডও কাগজের মতোই খেতে, নায়াগ্রা প্রপাতও কাগজের মতো। তফাৎ কোনোটা আর্ট প্রিন্ট, কোনোটা বা হোয়াইট প্রিন্ট। এখন বুঝলো যে নায়াগ্রা কাকে বলে। মাথায় যেন বাজ ভেঙে পড়ল। একেই বলে ক্লাউড বার্স্ট। 6 লিটার বন্যা, বালতির মাপ 6 লিটার। 6 লিটার জলে ইঁদুরের আবার হাবুডুবু। যেখানে জল পড়ছে সেখানে ঘূর্ণি। সেই আকর্ষণে বালতির কানা থেকে থাবা ছেড়ে যাবার মতো হচ্ছে। পেছনের পা দিয়ে সাঁতার কাটছে, সামনের হাত দুটো দিয়ে বালতির কানা ধরে আছে। তোড়ে জল পড়ছে। ইঁদুরেরও মৃত্যু ভয় আছে। কান দুটো পেছনে খাড়া, চোখ দুটো বেরিয়ে আসছে ঠেলে। চো চো দৌড়লে মানুষের মুখ যেরকম সরু হয়ে যায়, এর মুখটাও তেমনই সরু দেখাচ্ছে। 6:30টার সময় দাদুই প্রথমে বাথরুমে ঢুকলেন। বেসিনে চোখ মুখ ধুলেন, হাত দিয়ে করে জিভ ছুললেন। এই শব্দটা শুনলেই বুঝতে হবে প্রভাত হলো। পাখিও ডাকে আর দাদুও করেন। কলটা বন্ধ করতে গিয়ে দাদুর নজরে পড়ল। বালতিতে এটা কি রে? সেই ইঁদুর, লোমটম ভিজে ছালছাড়ানো অবস্থা। আরে ছি 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 ছি, তুই বেটা প্যান থেকে উঠে এসে ফের বালতিতে পড়েছিস? তো দেখছি নির্ঘাত জলে ডোবারই ফাড়া আছে। একেই বলে মানুষের ভাগ্য। আমারও ওই রকম পতাকি যোগ ছিল, মাদুলি পরে তবে গিয়ে বেঁচে আছি। তোর গোষ্ঠীও নেই, বাপ মাও নেই। এত বড় এই বিরাট বিপদসংকুল পৃথিবীতে এইটুকু একটা শরীর নিয়ে বাঁচা যায়? ইঁদুরের সঙ্গে কথা বলতে বলতে দাদুর মনে হলো, সেই গল্পটা কত সত্যি। জলে ডোবা মানুষকে উদ্ধারের চেষ্টা না করে তীরে দাঁড়িয়ে তিরস্কার করা। উদ্ধারের কথা মনে হতেই দাদুর আবার ভীষণ ঘেন্না এসে গেল। ইস, প্যান থেকে এসে মুখ ধোবার জলের বালতিতে পড়েছে। উত্তেজিত হলেই দাদুর ভাষা ভাবনা সব হিন্দিতে চলে যায়। इसको हटाओ, अभी हटाओ, सब बाहर में फेंक दो। राम खेलोয়ান, রাম খেলোয়ান। দাদু বাথরুমের দরজা খুলে নটরাজের মতো নাচতে নাচতে বেরিয়ে এলেন। সামনেই রাম খেলোয়ান, হাতে তোয়ালে। ভেবেছিল বুড়োবাবু হয়তো তোয়ালে চাইছেন। দাদু বালতিটা দেখিয়ে বললেন, বিলকুল বাহার ফেকো। দরজা পেরোলেই বাগান। দাদুর কথা শেষ হওয়া মাত্রই রাম খেলোয়ান পালোয়ানি শরীর নিয়ে এক ঝটকায় বালতিটা তুলে বাইরের বাগানে জলটা ফেলে দিল। পরিষ্কার তকতকে কচ্ছপের পিঠের মতো মাটি, চারপাশে জল গড়িয়ে গেল। রাম খেলোয়ান জল ফেলে লাল বালতিটা করবি গাছের তলায় রাখতেই দাদুর খেয়াল হলো, আরে বাইরে তো কাক আছে, ওই তো পাতিলে বসে ডাকছে। সঙ্গে সঙ্গে চিৎকার, কাহা ফেকা। রাম বললে, বাহার মে
ফেকিয়ে দিয়েছি যেমন বলিয়েছেন। अरे मूर्ख, उसमें एक चूहा था, कौवा ले जाएगा, সর্বনাশ हो गया। দুজনেই ঊর্ধ্বশ্বাসে বাইরে ছুটলেন। রাম খেলোয়ান বললে, আপ জैसे बोला। দাদু খুব রেগে উঠলেন, বললেন, हम मूर्ख है तो तुम गोमूर्ख होगा। পরিষ্কার মাটি, ঘাস টাস ঝোপঝাপ কিচ্ছুটি নেই, জল পড়ে ভিজে ভিজে মাটি, ইঁদুরের চিহ্ন নেই। তিনটে কাক একটু আগে পাঁচিলে বসেছিল, কাক তিনটেও আর নেই। দাদু হাই হাই করে উঠলেন, তার জন্যই প্রাণীটা বেঁচেও বাঁচল না। জলে ডোবা থেকে যদিও বা বাঁচল, কাকে নিয়ে গেল। পছন্দ अभी निकालो, तुमको हम नहीं मांगता। রাম খেলোয়ান মুখ কাচুমাচু করে বাইরের রকে গিয়ে বসে রইল। দাদু নিজেই বাগানটা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও নেই। আবার আমি একটা প্রাণীর এতক্ষণের জীবন সংগ্রাম শেষ করে দিলাম। আমি এক জমদূত। হে প্রভু, আমি যদি জলে ডুবি তাহলে আমাকে কেউ যেন এইভাবেই তুলে বাঘের মুখে ফেলে দেয়। আমি তোমাকে স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে যাব, আমার ওই সাজাই হওয়া উচিত। দাদু উদ্ভ্রান্তের মতো বাগান থেকে বাড়ি ঢুকলেন। খুব মন খারাপ। পা ধুয়ে তোয়ালেতে পা মুছলেন। পাশেই বিদ্যাসাগরী চটি রাখা। প্রথমে বাঁ পা ঢোকালেন, তারপর ডান পাটা ভালো করে মুছে জুতোতে ঢোকালেন। ডগার দিকে নরম মতো কি একটা যেন নড়ে উঠল। শুধু নড়লই না, চিক চিক করে আওয়াজ উঠল। পা বের করে উল্টে পাল্টে পাটাকেই ভালো করে দেখলেন। মানুষের পা তো চিকচিক করে ডাকে না, তবে কি জুতো ডাকছে? জুতোর সামনে থেবড়ে বসে পড়লেন। সেই ইঁদুর জুতোর ভেতর ঢুকে গুটি সুটি মেরে বসে আছে। রাম খেলোয়ান, এই রাম খেলোয়ান! বাজখাই চিৎকার। একটু আগেই যার চাকরি গিয়েছিল সে দৌড়ে এলো। সারাদিনে বেচারার মিনিটে মিনিটে চাকরি যায়, আবার হয়। দাদুর নির্দেশে সে সাবধানে চটিটা তুলে নিল। দাদু বললেন, সামালকে উসকো ভিতর সেই বিচ্ছুয়া है, चलो। कहाँ चलेगा बड़ा साहब? तुम्हारा घर। বাইরের দিকে রামের ঘর, সেই ঘরে জুতোসিদ্ধ ইঁদুর থাকবে। সন্ধ্যের দিকে সুস্থ হয়ে নিজেই চলে আসবে দাদুর লাইব্রেরিতে। সামনে রাম খেলোয়ান চলেছে জুতো হাতে, ভেতরে ভিজে ইঁদুর। পেছনে দাদু চলেছেন পাহারাদার। বলা যায় না রাম যদি ফেলে দেয়। রাম বললে, এ চিজ কাহা সে আয়া জি? দাদু গম্ভীর গলায় বললেন, মুলুক সে আয়া।